তো বল্টু থেকে প্রজেক্টরের মতন আলো বের হলো, বল্টু থেকে প্রজেক্টরের মতো আলো বের হলো। তো এখন মাটির দিকে আলো, তো বললেই সে যে যে কোনো জায়গাতে আলো দিতে পারে। তার মানে প্রজেক্টরের এটা কাজ, কিন্তু হ্যাঁ প্রজেক্টরের কাজ কি? আলো বিক্ষেপ করে সেখানে চিত্র তৈরি করা। মনে রাখবা, এটা একটা প্রশ্ন। প্রজেক্টরের কাজ কি? আলো বিক্ষেপ করে সেখানে চিত্র তৈরি করা। দেখো প্রজেক্টরের মাধ্যমে আলো যায় যে কোনো পর্দাতে, সেখানে চিত্র দেখা যায়। ইলমা পরে বুঝলো যে আজ তাদের মঙ্গল গ্রহে মানুষের বিভিন্ন পেশা নিয়ে অনুসন্ধান করতে হবে। তো বাসে বসে অন্য বন্ধুদের সঙ্গে একটু কথা বলে ইলমা তার ডান হাতের মুঠো খুলে বাম হাত দিয়ে ইশারা করে রাশেদকে কল দিল। আমার দেখো এখানেও একটা বিষয় আছে, দেখো যে ডান হাতের মুঠো করলে বাম হাত দিয়ে ইশারা করে রাশেদকে কল দিল। রাশেদের হলোগ্রাফিক চিত্র ইলমার মুঠের উপর চলে আসলো। প্রিয় শিক্ষার্থী, আমি বলছি হলোগ্রাফিক চিত্র মানে এখানে 3D চিত্র, হ্যাঁ। তো এটা তার সামনে চলে আসলো, রাশেদ তার উড়ন্ত হুইল চেয়ারের মাঝে। রাশেদ, তুমি প্রস্তুত? হ্যাঁ ইলমা, বাসে বসে মঙ্গল গ্রহ নিয়ে আমাদের ম্যাডামের বক্তব্য শুনছি, কেমন লাগছে তোমার? এই তো ভাবতে একটু ভয় লাগছে যে এই যে কোয়ান্টাম টেলিপোর্টেশন কিভাবে কাজ করে। আমরা একদিকে পৃথিবীতে নাই হয়ে যাব, আর অন্যদিকে মঙ্গল গ্রহ ফুটে বের হব। তার মানে এই যে কোয়ান্টাম টেলিপোর্টেশন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো তোমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কোয়ান্টাম টেলিপোর্টেশনটা কি? তাহলে কোয়ান্টাম টেলিপোর্টেশন কি? যে ভৌত কোনো বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা। আমি পোস্টের মাঝেও দিয়ে দিব, তাহলে তোমরা এটা যেহেতু এখন পড়তেছি, এখন এটা মনে রেখো। দেখো তাহলে দেখো এভাবে তুমি যদি বুঝে বুঝে পড়ো, তাহলে তোমার পুরো বইটা পড়া হয়ে যাবে। যদি একটু সময় সাপেক্ষ ব্যাপার, তারপর তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে একটা ক্লাস সাবজেক্ট পুরো কভার করে ফেলতে পারবা। এবং এর প্রশ্নের উত্তরগুলো যখন দেখবা, তোমাদের কাছে পানির মতো মনে হবে উত্তরগুলো, যে আমরা তো স্যার এগুলো আমাদেরকে বুঝিয়েছিল পোস্টের মাঝে। আর যদি ডাইরেক্ট আমি দেখো এই উত্তরগুলো দিতাম, তোমাদের কাছে অনেক কঠিন লাগবে যে এই শব্দগুলো স্যার কোথায় পেয়েছে বইয়ের মাঝে। ঠিক আছে রাশেদ, তুমি তাহলে বক্তব্য শুনতে থাকো। এগুলো কিন্তু প্রশ্ন আসবে না, রাশেদ বা রাখি এগুলো প্রশ্ন আসবে না। আমি বরং আমাদের প্রজেক্টের কাছে একটু এগিয়ে রাখি, মঙ্গল গ্রহের পেশা আর পৃথিবীর কিছু পেশা নিয়ে একটা তালিকা বানিয়ে ফেলি। তার মানে তোমার এখান থেকে একটা ছোট প্রশ্ন থাকতে পারে, মঙ্গল গ্রহে কি কি পেশা থাকতে পারে বলে তুমি মনে করো, লিখো। তালিকালে 5টা পেশার নাম লেখো বা 3টি পেশার নাম লেখো। তো রাশেদের হলোগ্রাম মুঠো থেকে আমি এগুলো উত্তর দিয়ে দিব। তো রাশেদের হলোগ্রাম মুঠো থেকে চলে গেল। তো দেখো রাশেদের হলোগ্রামটা মুঠো থেকে, হলোগ্রাম আমরা পড়ছি, তা হলোগ্রামটা মুঠো থেকে চলে গেল। বল্টুকে ইশারা দিয়ে ইলমা কাজ করতে থাকলো। তো দলের গবেষণার বিষয় নিয়ে যাতে বাসে যেতে যেতে ইলমা দেখলো যে জানালার বাইরে বিভিন্ন রোবট এবং মানুষের বিভিন্ন রকমের কাজ করছে। তো মানুষের কাজ দেখে তাদের পেশা অনুমান করতে পারছে। বল্টু বাইরের দৃশ্য সামনে স্ক্যান করতে থাকো তো, আর আমাকে বলো কি কি পেশায় মানুষ তুমি দেখতে পারছো। দেখো শিক্ষা ড্রোন আর তার আলো তখন ইলমার সামনের সিটের পিছনে ছুঁড়ে মারলো। আমরা বলেছিলাম শিক্ষা ড্রোনটা ছিল কিন্তু প্রজেক্টরের কাজ করতে পারে, এজন্য সে আলো ছুটতে পারে। মনে রাখবা, আলো প্রক্ষেপণ করে প্রজেক্টরের কাজ, আলো ছুড়ে তারা ছবি তৈরি করে। ইলমা দেখলো যে বল্টু তাৎক্ষণিকভাবে 14টি পেশা তালিকা তৈরি করে ফেলেছে। জানালার বাইরে তাকে ইলমা নিশ্চিত করলো যে কয়েকটা পেশা। প্রিয় শিক্ষার্থীরা, এলাকার বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মী রোবট ঠিক করে দেওয়ার জন্য 2-3 জন পরিচ্ছন্নতা রোবট শিল্পী, পুলিশ টাওয়ার থেকে এলাকা বিভিন্ন পুলিশ রোবটের কাজ তদারক করছে একজন, কন্ট্রোল টাওয়ারে বসে ঢাকা টু মঙ্গল বাসের যাতায়াত মনিটর করছে বাসের সুপারভাইজার ইত্যাদি। তার মানে দেখো এগুলো পেশা, হ্যাঁ। তো বাস উঠতে উঠতে পৌঁছালো এক সবুজ মাঠের উপরে। মাঠের মাঝখানে 3টা বড় বড় গর্ত, গর্তের চারপাশে বাসের ভিড়। এর মধ্যে দিয়েই বাস সহ সবাই যাবে মঙ্গল গ্রহে। তার মানে তারা যে মাঠে নামলো, মাঠের মাঝখানে 3টা বড় বড় গর্ত। তো গর্তের চারপাশে বাসের ভিড়, অনেকগুলো ভিড়, চতুর্পাশে বাস আছে। তো এর ভিতর দিয়ে বাস সহ সবাই যাবে, এই ভিতর গর্তের ভিতর ঢুকে তারা বাস সহ সব মঙ্গল গ্রহে যাবে। তো গল্পটি তোমার কেমন লাগলো? গল্পটি কি সম্ভব না অসম্ভব? গল্পের সবচেয়ে বেশি বিস্ময়কর অংশ কোনটা? তার মানে এই যে প্রশ্নগুলোর উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। কারণ বিভিন্ন সময় উদ্দেশ্যপদ নির্ভর প্রশ্ন এটা লাগতে পারে, তো আমি দৃশ্যপদ প্রশ্নের মাঝে এটা প্রশ্ন তৈরি করে দিয়ে দিব। দেখো তোমার এলাকা এখন যেমন আছে 40 বছর পরও নিশ্চয়ই সেরকম থাকবে না। অনেক কিছু বদলে যাবে, হয়তো অনেক কিছু যন্ত্রের দখলে চলে যাবে। তার মানে অনেক কিছু আমাদের যা আছে সেগুলো কার দখলে চলে যাবে? যন্ত্রের দখলে চলে যাবে। 40 বছর পরে তোমার এলাকায় প্রত্যাশিত ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে একটা গল্প লেখো। তাহলে এটা কিন্তু দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, যে তুমি তোমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগামীতে কি হতে পারে 40-50 বছর পরে, তার উপর ভিত্তি করে একটা গল্প লেখো। এটা তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে আসতে পারে। এবার দেখো ভবিষ্যৎ প্রযুক্তি ও পেশা দেখো। তো মানুষের মতো দেখতে যে রোবট, দেখো এটা আমরা দেখেছিলাম, ছকটা চিত্র দিয়েছিল, বর্ণনা দেয়নি, এখানে বর্ণনা আছে। দেখো এটি দেখতে মানুষের মতো মনে হলো, আসলে এটা একটা রোবট। তো এর কথা বলতে পারা, এরা নাচতে পারে, এরা কিন্তু রোবট কথা বলতে পারে, নাচতে পারে, অভিব্যক্তিও দিতে পারে, মানে অভিব্যক্তি প্রকাশ করতে পারে। দেখতে পুরোপুরি মানুষের মতন, কিন্তু এরা মানুষ না।
এটা একটা প্রশ্ন যে দেখতে পুরোপুরি মানুষের মতন কিন্তু মানুষ না, ব্যাখ্যা করো। তার মানে এটা রোবটের কথা লিখতে হবে তোমাকে। তো মানুষের মতন চিন্তা করতে পারে তার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। রোবট কেন মানুষের মতো চিন্তা করতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, যে কৃত্রিম বুদ্ধিমত্তা থাকে রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই থাকে। এই ধরনের রোবট কোন কোন কাজ করবে তা সাধারণত মানুষই প্রোগ্রাম করে ঠিকতে দেয়। তবে রোবট যে কাজ করে আসলে রোবট নিজের কিছু করার ক্ষমতা নেই, মানুষ প্রোগ্রাম তাকে তৈরি করে দেয়, ওই প্রোগ্রাম অনুযায়ী রোবট কাজ করে। 3D প্রিন্টার দেখো, আমরা ছবি দেখেছিলাম 3D প্রিন্টার। কম্পিউটারের প্রিন্টার যেমন কমান্ড পেলে লেখা বা ছবি প্রিন্ট করে দেয়, তেমনি 3D প্রিন্টার বস্তু প্রিন্ট করে দিতে পারে। 3D প্রিন্টারের কাজ কি? বস্তু প্রিন্ট করে দিতে পারে। মনে করো লেখা প্রিন্ট করতে পারে, 3D প্রিন্টার পুরো বস্তুটাই প্রিন্ট করে দিতে পারে। যত তোমার একটা মক লাগবে, তুমি সেটা ডিজাইন এবং কি দিয়ে বানাতে চাও তা প্রোগ্রাম করে কমান্ড দিলে ব্যাস মকটি প্রিন্ট হয়ে আসবে। পুরো মক তৈরি হয়ে, মক খালি প্রিন্ট না, মক তৈরি হয়ে প্রিন্ট হয়ে আসবে। কোনো বস্তু ত্রিমাত্রিক মডেল তৈরির এই প্রযুক্তিকে বলা হয় 3D প্রিন্টার। দেখো বর্তমানে কিন্তু অনেক খেলোয়াড়দের প্রতিকৃতি তৈরি করতেছে, অনেক রোবট তৈরি করতেছে এভাবে, হ্যাঁ। মানে ওকে কমান্ড দিলে ও 3D আকারে তৈরি করে দিবে এবং সাথে লেখাগুলো লিখে দিবে কি থাকবে। কিন্তু শিক্ষার্থীরা ভয়েস, এগুলো কিন্তু পোস্টের মধ্যে লাগবে যে 3D প্রিন্টার সম্পর্কে লেখো। ভয়েস টেকনোলজি দেখো, তো ভয়েস রিকগনিশন বলতে একটা নির্দিষ্ট ডিভাইসের তথ্য নির্দেশাবলী গ্রহণ ও ব্যাখ্যা করার ক্ষমতা বোঝায়। একটা নির্দিষ্ট ডিভাইস কি করবে, সে তথ্যগুলো গ্রহণ করবে, ব্যাখ্যা করতে পারবে, এটাকে বলে ভয়েস রিকগনিশন। সহজভাবে বললে যে ভয়েস রিকগনিশন প্রযুক্তি মানুষের আদেশে যোগাযোগ করতে এবং প্রতিক্রিয়া জানাতে পারে। ফোনে ভয়েস প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী কণ্ঠস্বর চিনতে পারে এবং ফোনকে সে বিভিন্ন কাজ করতে বলতে পারে। তো এগুলো হলো ভয়েস রিকগনিশন। ওকে। অনেক সময় এখন কিন্তু মোবাইলে কথা বলে পাসওয়ার্ড দেওয়া যায়, কথা বলে খোলা যায় মোবাইল, হ্যাঁ, ভয়েস রিকগনিশন পদ্ধতিতে এটা করে। এবার দেখো বায়োমেট্রিক, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তারা পোস্টের মধ্যে, প্যাটার্ন পোস্টের মধ্যে দিয়েছিল। দেখো তো, দেখো বন্ধ দরজা তুমি খুলতে চাও, এখন তুমি গিয়ে দাঁড়িয়েছো, খুলবে না, কিন্তু বাড়ির মালিক এসে দাঁড়ানো মাত্রই খুলে গেল। তাহলে এই প্রযুক্তি তার প্রোগ্রামে নেওয়া তথ্য থেকে আসল ব্যক্তিকে চিনে নেয়। তো নিরাপত্তা, উপস্থিতি ইত্যাদির ক্ষেত্রে বায়োমেট্রিক্স প্রযুক্তি মানুষের শরীরের নির্দিষ্ট অংশ স্ক্যান করে মানুষকে চিহ্নিত করতে পারে। তার মানে নিরাপত্তা, উপস্থিতি এগুলোর ইত্যাদির ক্ষেত্রে বায়োমেট্রিক প্রযুক্তিটা কি করতে পারে? মানুষের শরীরের নির্দিষ্ট অংশ স্ক্যান করে মানুষকে চিহ্নিত করতে পারে। যেমন তোমার আঙ্গুলের ছাপ, চেহারা, চোখ এগুলো দেখে তোমাকে চিনতে পারবে। যেমন এখন কিন্তু মোবাইলে ফেস লক আছে, এরকম তোমার মনে এরকম দরজার মধ্যে লাগানো থাকলো। দেখো অনেক ব্যাংকে আমরা কিংবা মুভিতে দেখি এরকম, যে বিশেষ মানে মানে ব্যাংকের এমডি কে দেখলে দরজাটা খুলে যায়, কেউ খুলে না, অন্য কেউ গেলে খুলে না। আবার অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয়। এগুলো বায়োমেট্রিক্স প্রযুক্তি। ওকে। তারপর দেখো মঙ্গল এক্সপ্রেস কি, দেখো ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের বসতি তৈরি হবে, তখন মঙ্গল এক্সপ্রেসের মাধ্যমে মানুষ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে নিয়মিত যাতায়াত করতে পারবে। মঙ্গল এক্সপ্রেস হলো একটা মহাকাশযান, যেটা কয়েকবার কিন্তু পৃথিবী থেকে মঙ্গল গ্রহে অবতরণ করেছিল এবং ফিরেও আসছে কয়েকবার। তো এটার মাধ্যমে মানুষ পৃথিবী মঙ্গল গ্রহেতে যেতে পারবে। হ্যাঁ, তো উপরে যে প্রযুক্তির সম্পর্কে তোমরা কিছুটা জেনেছো, কিছুদিন আগেও এই প্রযুক্তি ছিল স্বপ্নের মতো। বর্তমানে এসব প্রযুক্তি বাস্তবে রূপ নেওয়া শুরু করেছে। এই ধরনের প্রযুক্তি যখন বাস্তবে সাধারণ মানুষের আওতায় চলে আসবে, তা আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পেশাগত জীবনে ব্যাপক পরিবর্তন আনবে। তো এমন একটা প্রযুক্তি হলো চালকবিহীন গাড়ি। হ্যাঁ, তার মানে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পেশা জীবনে ব্যাপক পরিবর্তন আনবে কোনটা? এই চালকবিহীন গাড়িটা। তো চালকবিহীন গাড়ি যখন পুরোপুরি চালু হবে, তখন কি হতে পারে? চলো একবার ভেবে দেখি। দেখো দেখো চালকবিহীন গাড়ি, মানুষ আরো বাঁচবে, আর রাস্তায় দুর্ঘটনা কমবে, বেকারত্ব বাড়বে, চালকদের চাকরি চলে যাবে, আবার চালকদের অন্য চাকরি খুঁজতে হবে, শহরে ট্রাফিক জ্যাম কমবে, মানুষের সময় বাঁচবে, মানুষ দিনে আরো কিছু করতে পারবে, গাড়ি পরিচালনার জন্য নতুন পেশা সৃষ্টি হবে, নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে, বেকারত্ব কমবে। তার মানে দেখো চালকবিহীন গাড়ির কি কি সুবিধা এবং অসুবিধা, অথবা চালকবিহীন গাড়ি কি কি পরিবর্তন আনতে পারে তুমি লেখো। ভবিষ্যৎ চালকবিহীন গাড়ি কি হতে পারে? ঠিক আছে, তাহলে তোমাদের এগুলো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা থেকে উত্তর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। তো আমি প্রশ্নের মাঝে উত্তরটা দিয়ে দেবো আবার তৈরি করে, তোমরা এটা লিখবা। দেখো এবার তোমার ইচ্ছা মতো একটি ভবিষ্যতের প্রযুক্তি বাছাই করে নিজের মতো একটা ভবিষ্যৎ চক্র আঁকো। তার মানে ভবিষ্যৎ চক্র তোমাদের একটা শিখতে হবে যে ভবিষ্যৎ চক্র কিভাবে আঁকে। দেখো এই যে চালকবিহীন গাড়িটা ছিল, এর কিন্তু অনেকগুলো বিষয়, সুবিধা অসুবিধা, ভবিষ্যতে কি হবে, কি কি উপকারিতা আছে, আবার কি কি অপকারিতাগুলোও আছে, চাকরি চলে যাবে, আবার চাকরি হবে অনেকের। তাহলে এটা একটা ভবিষ্যৎ চক্র, এটাকে বলা হয় ফিউচার সার্কেল। তাহলে তোমাকে একটা ফিউচার সার্কেল তৈরি করতে হবে, যে কোনো একটা প্রযুক্তির নাম দিয়ে এর ফিউচার সার্কেল লিখবা। যেমন ময়লা ব্যবস্থাপনা রোবট, তাহলে অনেকে যারা ময়লা পরিচালনা তাদের চাকরি চলে যাবে, অনেক কিছু করতে হবে, যে কোনো বিষয় তুমি লিখতে পারো।
একটা তুমি স্পেসশিপ না লিখতে পারো, যে কোনো একটা নাম দিয়ে এটা লিখতে পারো। তা আমি তোমাদের একটা তৈরি করে দেখাবো। তো ভবিষ্যৎ চক্র একে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নতুন প্রযুক্তি পেশার জগৎকে কতখানি বদলে দিচ্ছে। তার মানে বদলে দিচ্ছে আমাদের দক্ষতার ধরনও। তার মানে নতুন প্রযুক্তির পেশার জগৎ আমাদেরকে কি হলো, কিসের ধরন বদলে দিচ্ছে? দক্ষতার ধরনকে বদলে দিচ্ছে। তাহলে এই বদলে যাওয়া দক্ষতা নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য নতুন নতুন প্রযুক্তি সম্বন্ধে আমাদের স্বচ্ছ ধারণা অর্জন করতে হবে। তাতে যে কোনো পরিবর্তনে টিকে থাকা সহজ হবে। তো ঢেউয়ের সাগরের তীর হারিয়ে ফেললেও আমরা পাড়ি দিতে পারবো। তো তাই চলো স্বাগত জানাই নতুনকে, আগামীর স্বপ্ন পূরণে নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলি আর নতুনকে জয় করার শপথ নিই। তার মানে আমরা নতুনকে স্বাগত জানাবো আর আগামী স্বপ্ন পূরণে নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলি আর নতুনকে জয় করার শপথ নিই। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, ছোট প্রশ্ন, যে আমরা কাকে স্বাগত জানাবো? নতুনকে, পুরাতনকে না। আর আমরা দেখো এখানে কি, প্রযুক্তিকে আপন করে হব মোরা দক্ষ, বিশ্বসেরা হব মোরা আমাদের এই লক্ষ্য। এটা কি? এটাকে নতুনকে জয় করার একটা শপথ, এটা একটা শপথ বাক্য। এটা আমরা কি করব? এটা তাহলে এই উক্তিটাই দিয়ে দিল, বললো এটা কি, তাহলে এটা একটা শপথ বাক্য। অথবা তোমার এমসিকিউতে এক কথায় সংক্ষিপ্ত প্রশ্নে আসলো যে নতুনকে জয় করার জন্য আমরা কি শপথ নিতে পারি, তখন তুমি এটাই লিখে দিতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আমরা যা যা করেছি তার পছন্দের করে টিক চিহ্ন দিব। তাহলে এখানে দেখো প্রযুক্তি নিয়ে লেখা 40 বছর পরে নিজের এলাকায় ভবিষ্যৎ কল্পনা করে আঁকা বা গল্প তৈরি করতে পেরেছি কি পারি নেই। 62 এর একদিন গল্পটি মনোযোগ দিয়ে পড়ো, আমরা এটা পড়েছিলাম। ভবিষ্যৎ চক্র আঁকা শিখেছি। নাটকে অংশগ্রহণ, এগুলো তো স্কোরের কথা বলছে, এগুলো তোমাদের কোনো কাজ নেই। এই কাজগুলো করতে তোমার কেমন লেগেছে? দেখো একদম ভালো লাগছে না, প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা দরকার। আমার ভালো লাগছে, কারণ প্রতিটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। আমার বেশ ভালো লাগছে, এগুলো সম্পর্কে আমার জানার চেষ্টা প্রয়োজন। আমার অনেকের অনেক চিন্তা হতে পারে। তার মানে এই যে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে তুমি এটার উপরে ভবিষ্যৎ প্রযুক্তি সম্পর্কে যে জানলা, তো এটা সম্পর্কে তোমার ধারণাগুলো কি, তোমার কেমন লাগলো, বা এগুলো অনুভূতি দিয়েও প্রশ্ন কিন্তু আছে দৃশ্যের উপর নির্ভরে। তো সবসময় সবাই মিলে এমন হাসতে চাই। তো সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আরো ভালোভাবে জানতে হবে। ও তার মানে কিলো যে আমরা এই কাজগুলো করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই অধ্যায়টা রিডিং পড়ানো শেষ হয়ে গেছে। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট আমি তোমাদেরকে যখন দেখবা যে এই অধ্যায়ের প্রশ্নগুলো দিয়েছি, দেখবা তোমাদের কাছে অনেক ইজি লাগবে। এভাবে আমরা পরের অধ্যায়টাও করে ফেলবো।